Hello students, welcome to chemistry class by সূর্য স্যার। তো কিছু সাউন্ড প্রবলেম চলছিল, টেকনিক্যাল প্রবলেম চলছিল, যে কারণে ক্লাসটাকে লাইভ নিয়ে আসতে পারলাম না। তো ক্লাসটা রেকর্ড করছি এবং সেটাকে আপলোড করছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আজকের টপিক হচ্ছে আমাদের রেডক্স রিঅ্যাকশন। তো অলরেডি আমরা রেডক্সের সমস্ত কনসেপ্ট আমরা স্টাডি করেছি। সেই কনসেপ্টের মধ্যে মেন কনসেপ্টগুলো যেগুলোর জন্য এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমাকে একবার জাস্ট কুইকলি বলে দিচ্ছি। নাম্বার 1 কনসেপ্ট যেটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য, সেটা হচ্ছে প্রথম হচ্ছে রেডক্সের জেনারেল ডেফিনিশনটা কি, রিডাকশন কখন হয়, অক্সিডেশন কখন হয়, তার এক্সাম্পল গুলো। ইলেকট্রনিক কনসেপ্ট কি বলছে, অর্থাৎ ইলেকট্রন লস হলে, ইলেকট্রন বর্জন হলে আমরা বলি রিডাকশন, অক্সিডেশন বা জারণ। আর ইলেকট্রন গেইন হলে বা গ্রহণ হলে আমরা বলি বিজারণ। সো ইলেকট্রন বর্জন মানে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট অ্যাবাউট রেডক্স। এর সঙ্গে অক্সিডেশন নাম্বার মেথডটা কি এবং সেটা ক্যালকুলেটই বা কেমন করে। অক্সিডেশন নাম্বার যদি বাড়ে তাহলে হয় জারণ, অক্সিডেশন নাম্বার কমলে আমরা বলি বিজারণ। সো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট কেমন করে। মৌলের জন্য অক্সিডেশন নাম্বার 0 ধরা হয়। ক্যাটায়ন গুলোর জন্য তার চার্জটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার, অ্যানায়ন গুলোর জন্য তার চার্জটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। ফ্লুরিন সবসময় F মাইনাসে থাকে, তাই এর অক্সিডেশন নাম্বার -1। অক্সিজেনের 3 রকম অক্সিডেশন নাম্বার হতে পারে। একটা হচ্ছে -2 যেটা অক্সাইড, একটা হচ্ছে -1 যেটা পারঅক্সাইড, আর একটা হচ্ছে -1/2 যেটা সুপার অক্সাইড। হাইড্রোজেনের 2 রকম হতে পারে। সাধারণভাবে হাইড্রোজেন হয় H+, কিন্তু হাইড্রাইড যৌগতে H- দ্যাট ইজ -1 থেকে থাকে। ফ্লুরিন, অক্সিজেন কিন্তু ফ্লুরিনের প্রেজেন্সে OF2, O2F2 এই সমস্ত যৌগতে ফ্লুরিনের প্রেজেন্সে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কিন্তু প্লাস হয়ে যায়। এগুলো জেনারেল কনসেপ্ট ছিল। এর সঙ্গে ছিল হচ্ছে ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার সাধারণভাবে ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ হতে পারে না। অক্সিডেশন নাম্বার কিন্তু সাধারণভাবে ফ্র্যাকশনাল বা ভগ্নাংশের হতে পারে না। কিন্তু C3O2 এরকম বেশ কিছু যৌগ ছিল। BrF5 C3O2, BrF5 C3O2 এই সমস্ত বেশ কিছু যৌগ ছিল যেখানে অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনাল হয়ে যাচ্ছিল, ভগ্নাংশে হয়ে যাচ্ছিল। কেন হচ্ছিল? স্ট্রাকচার থেকে আমরা সেটা ফিগার আউট করেছিলাম। তারপরে দেখেছিলাম রেডক্স রিঅ্যাকশন কত রকমের হতে পারে। একটা হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন, একটা হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন, এছাড়া ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, এবং লাস্টে ছিল হচ্ছে ব্যালেন্স করা আয়ন ইলেকট্রন মেথড এবং তোমার জারণ সংখ্যা মেথড। এর মধ্যে ব্যালেন্সিং থেকে তো কোয়েশ্চেন শিওর শট আসছে। ব্যালেন্সিং থেকে কোনো মানে ডাউটই নেই, কোয়েশ্চেন একদম শিওর শট থাকছে। সেই ছিল আমাদের ওভারঅল রেডক্সের থিওরিটিক্যাল কনসেপ্টের জায়গা। আজকে আমরা এখন শুরু করতে চলেছি কোয়েশ্চেন আনসার, কিছু সাবজেক্টিভ কোয়েশ্চেন্স, কিছু অবজেক্টিভ কোয়েশ্চেন্স, সব মিলিয়ে মিশিয়ে এখন আমরা কভার করব কোয়েশ্চেন আনসার সেশনটা। তো চলো তাহলে শুরু করা যাক রেডক্স চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার। সো তোমাদের জন্য স্ক্রিনে দেওয়া আছে প্রথম কোয়েশ্চেন ভালো করে পড়ো, নিজেরা ভাবার চেষ্টা করো। আমি তো আনসার বুঝিয়ে দেবো, কেমন করে লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করে দেবো, কিন্তু কোয়েশ্চেন পড়ে নিজে ফিগার আউট করার চেষ্টা করো কেমন করে করতে হবে। বলছে ডিসপ্রপোর্শনেশন ও কম্প্রপোর্শনেশন বিক্রিয়া চিহ্নিত করো। তাহলে এগুলো থিওরিতে আর ঢুকছি না। ডিসপ্রপোর্শনেশন কি জানো, কম্প্রপোর্শনেশনও কি জানো। তো ডিসপ্রপোর্শনেশন কখন হয়, যখন কোনো একজন থেকে, ডিসপ্রপোর্শনেশন কখন হয় যখন একটাই প্রোডাক্ট মানে কোনো একজন থেকে দু রকমের জারণ স্তর তৈরি হয়। অর্থাৎ এ থেকে তৈরি হলো বি আর সি, যেখানে এ এর মধ্যে কোনো একটা পরমাণু একবার জারিত হয়েছে, আবার ওই এরই অন্য আর একটা পরমাণু এর মধ্যেই ওই সেম পরমাণু বিজারিত হয়েছে। একই পরমাণু যখন জারিত হয়, ওই একই পরমাণু বিজারিত হয়, মানে আমরা বলতে পারি অনেকটা এরকম করে লিখতে পারি যে ডিসপ্রপোর্শনেশন কখন হয় বলতে গেলে আমরা বলতে পারি যে কোনো একটা পরমাণু, একই পরমাণু, যদি পয়েন্টটা লিখতেই হয় তাহলে বলতে হবে একই পরমাণু সে একবার জারিত হচ্ছে, আবার ওই একই পরমাণুর বিজারণও হচ্ছে। তখন আমরা বলে থাকি ডিসপ্রপোর্শনেশন। তোমাকে কিন্তু আনসারে এগুলো লিখে দিতে হবে, ডিসপ্রপোর্শনেশন, ডিসপ্রপোর্শনেশন, এটা কিন্তু তোমাকে আনসার লিখে দিতে হবে। অর্থাৎ ডাইরেক্টলি বললে হবে না, ডিসপ্রপোর্শনেশন মানেটা কি এক লাইনে লিখে দিতে হবে। যেখানে একই পরমাণুর জারণ ঘটছে, কোনো একটা যৌগ মধ্যস্থ একই পরমাণুর তার একবার জারণ হচ্ছে, আর ওই একই পরমাণুর আবার একবার বিজারণ হচ্ছে। মানে একটাই যৌগ, সেই যৌগের মধ্যে একটাই কোনো পরমাণুর তার একবার জারণ হচ্ছে, একবার বিজারণ হচ্ছে। কম প্রপোর্শনেশনটা কি তাহলে নিজেরাই ফিগার আউট করে ফেলবে। দেখো, কম প্রপোর্শনেশন এটা কি, যেখানে একটি পরমাণু
জারিত হয়ে একটা ভিন্ন যৌগের মানে অন্য কোনো যৌগের মানে একটা আলাদা যৌগের একটি পরমাণু জারিত হয়ে যে একটা একটা পরমাণু তৈরি করেছে, আর অন্য একটা যৌগের ওই একই পরমাণু অন্য একটা ভিন্ন যৌগ আর ওই একই পরমাণু বিজারিত হয়ে ওই একই পরমাণুতে একই যৌগ তৈরি করে। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের ডেফিনেশন ওয়াইজ যদি বলি, অর্থাৎ কোনো একটা যৌগের একটা পরমাণু একবার জারিত হচ্ছে দিয়ে ভিন্ন যৌগ তৈরি হচ্ছে, একবার বিজারিত হচ্ছে দিয়ে ভিন্ন যৌগ তৈরি হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুটোই ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হচ্ছে। মানে আমরা যদি আরেকটু ভালো করে লিখি তাহলে এটা লিখবো এরকম, এখানে ভিন্ন যৌগ তৈরি হলো, একই যৌগ ছিল একই যৌগ তার একই পরমাণু একবার জারণ হয়ে ভিন্ন যৌগ তৈরি করলো, আর একবার বিজারণ হয়ে ভিন্ন যৌগ তৈরি করলো। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে একটা একটা যৌগ সেখানের একটা পরমাণু, একটা যৌগ সেখানের একটা পরমাণু একবার জারিত হয়ে ভিন্ন যৌগ তৈরি হচ্ছে, আবার ওই একই যৌগের ওই একই পরমাণু বিজারিত হয়ে অন্য যৌগ তৈরি করছে, তখন বলছি আমরা ডিসপ্রপোর্শনেশন। আর যখন দুটো ভিন্ন যৌগ আছে, ভিন্ন যৌগগুলোর মধ্যে একটা পরমাণু জারিত হয়ে একই যৌগ তৈরি করছে, আবার অন্য একটা ভিন্ন যৌগ থেকে ওই একই পরমাণু জারিত হয়ে ওই একই যৌগ তৈরি করছে, তখন বলছি কম প্রপোর্শনেশন। এটা বলার পরে আমরা বলতে পারি, এবারে আমরা ওয়ানে আসছি। ওয়ানে দেখতে পাচ্ছি K2MnO4, এখানে ম্যাঙ্গানিজের জারণ স্তর বের করো। K2MnO4, তাহলে এটা জারিত হয়ে কি তৈরি হলো দেখবো, এটা বিজারিত হয়ে কি তৈরি হলো দেখবো। তো K2MnO4 এখানে ম্যাঙ্গানিজ কত স্তরে আছে? এটা হচ্ছে -2, এটা হচ্ছে +1। তাহলে ম্যাঙ্গানিজ কত আছে বলো? -2 × 4, আর এখানে হচ্ছে +1 দুটো, তাহলে এখানে 8, এখানে ক্যান্সেল হয়ে গেল হচ্ছে +2, তাহলে এখানে আছে +6 এ। ক্লিয়ার? এক্স ধরে বের করে নাও, দেখে নিতে পারো। আশা করি মাথায় ঢুকলো। -2 আছে অক্সিজেন, অক্সিজেন -2। ইকুয়েশন যদি ফ্রেম করি, ম্যাঙ্গানিজকে ধরো এক্স ধরে নিচ্ছি, তাহলে ইকুয়েশন ফ্রেম করলে হবে হচ্ছে +1 আছে পটাশিয়াম দুটো, প্লাস ম্যাঙ্গানিজ আছে এক্স একটা, আর -2 অক্সিজেন আছে চারটে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবে এক্স ইকুয়াল টু হচ্ছে +6। ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এদিকে -2, এদিকে -2 × 4 -8, তাকে কাউন্টার করলে হচ্ছে +2, তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে বাকিটা, দ্যাট ইজ +6। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল K2MnO4 এ ম্যাঙ্গানিজ আছে +6 এ। এটা কেমন করে বের করলে দেখাতেও পারো, নাও দেখাতে পারো। তো এখানে বলবে এখানে ম্যাঙ্গানিজ আছে +6 এ, কেমন করে বের করছো সেটা এক্সাম্পলে দেখানোর দরকার নেই, ওটা মনে মনে বা রাফে করে নিতে পারো। কিন্তু এইটা দেখিয়ে দেবে যে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের মেন বক্তব্য কি। অবশ্যই অ্যারো অ্যারো দিয়ে দেখাবে না, স্টেটমেন্ট লিখে পয়েন্ট ওয়াইজ করে দেখাবে। যে হেডিং দেবে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, কি লিখবে? যেখানে একই যৌগের একই পরমাণু জারিত হয়ে একটা ভিন্ন যৌগ তৈরি করে এবং ওই একই যৌগের একই পরমাণু বিজারিত হয়ে ভিন্ন যৌগ তৈরি করে, তখন তাকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। কম প্রপোর্শনেশনে কি হয়? একই যৌগের একটি পরমাণু জারিত হয়ে একই যৌগ তৈরি করে, আবার ভিন্ন একটা যৌগের ওই একই পরমাণু বিজারিত হয়েও ওই একই যৌগ তৈরি করে, তখন বলি আমরা কম প্রপোর্শনেশন। এইটা এক লাইনে বুঝিয়ে দিয়ে আনসার লিখছি, কিন্তু আমরা সবই জানি, বাট বোঝাতে হবে এখানে লিখে লিখে, লেখাটা ইম্পর্টেন্ট। বুঝিয়ে দিয়ে তুমি 1 নম্বরে পয়েন্টে আসবে, 1 নাম্বার এক্সাম্পলে আসবে, 1 নাম্বার কোয়েশ্চেনে আসবে। 1 নাম্বার কোয়েশ্চেনে দেখাবে হচ্ছে K2MnO4, K2MnO4 এ ম্যাঙ্গানিজ আছে +6 এ, এই ক্যালকুলেশনটা না দেখালেও চলবে। ওকে, তাহলে K2MnO4 এখানে ম্যাঙ্গানিজ আছে +6 এ, জারণ যদি হয়ে যায় তাহলে তৈরি হচ্ছে, এখানে দেখো কি কোনটা তৈরি হচ্ছে, +7 এ চলে যাচ্ছে, যেটা কিনা KMnO4। KMnO4 এর মধ্যে ম্যাঙ্গানিজ আছে +7 এ, তাহলে ক্লিয়ারলি +6 এ ছিল ম্যাঙ্গানিজ, চলে গেল +7 এ, মানে ক্লিয়ারলি জারণ হয়েছে। আর বিজারণ যদি হয়ে যায়
তাহলে তৈরি করলে MnO2, যেখানে ম্যাঙ্গানিজ চলে গেল +4 এ। ক্লিয়ার? তাহলে এগুলো দেখিয়ে দেবে। তার মানে ক্লিয়ারলি এটা কোন রিয়াকশন? এটা হয়ে গেল ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, যেখানে একই ম্যাঙ্গানিজ একই যৌগ থেকে একবার জারিত হয়ে KMnO4 তৈরি করেছে আর একবার বিজারিত হয়ে MnO2 তৈরি করেছে। এটা হয়ে গেল ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এখন কথা হচ্ছে, যদি 1 নম্বরে কোশ্চেন থাকে তাহলে এইটা না লিখলেও চলবে। 1 নম্বরে কোশ্চেন আছে, এটা না লিখলেও চলবে, সেক্ষেত্রে সরাসরি বুঝিয়ে দাও। 2 নম্বরে যদি কোশ্চেন থাকে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে 2 নাম্বার করে আছে, একেও 2 নাম্বার আছে, দুইয়েতেও 2 নাম্বার আছে, তাহলে জিনিসটা কি লিখে তারপরে তার জাস্টিফিকেশন দেবে। ক্লিয়ার? 1 নম্বরের জন্য অত খাটাখাটনি করার দরকার নেই। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনটা তাহলে চলে আসি। 2 নম্বরের কোশ্চেনে দেখতে পাচ্ছি KiO3। KiO3 তে আয়োডিন কত আছে বলো? +5 এ আছে, কারণ অক্সিজেন -2, পটাশিয়াম +1, ক্যালকুলেট করবে, আয়োডিন আছে +5, রাইট? আয়োডিন আছে +5। সেখান থেকে তৈরি হয়েছে কি? তৈরি হচ্ছে I2, যেখানে কিনা আয়োডিন 0 জারণ স্তরে আছে, তাহলে +5 থেকে 0 কমেছে, মানে এখানে ক্লিয়ার কাট বিজারণ হয়েছে। আবার অন্যদিকে Ki ছিল, Ki যেখানে কিনা আয়োডিন ছিল হচ্ছে -1 এ, -1 থেকেও আয়োডিনই তৈরি হয়েছে 0, এখানে বেড়েছে -1 থেকে 0, তাহলে এখানে জারণ হয়েছে। তার মানে ভিন্ন যৌগ থেকে ওই একই আয়োডিন পরমাণু একবার জারিত হয়ে আয়োডিন তৈরি করেছে, একবার বিজারিত হয়ে আয়োডিন তৈরি হয়েছে। তার মানে ক্লিয়ারলি এটা কম প্রপোর্শনেশন রিয়াকশন। কম প্রপোর কম প্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে মাথায় ঢুকে গেল আশা করি কোনটা ডিসপ্রপোর্শনেশন, কোনটা কম প্রপোর্শনেশন। ক্লিয়ার? কেমন করে আনসার লিখতে হবে ক্লিয়ার? চলো পরেরটাই মুভ করছি। পরেরটা বলছে জারণ বিজারণ বিক্রিয়া এবং জারক ও বিজারককে শনাক্ত করো। যখন এরকম জারণ বিজারণ, সোজা কোয়েশ্চেন, কিন্তু এখানে আনসার ঠিক করে লিখে আসতে না পারলে মার্কস কাটা যাবে। জারণ বিজারণ বিক্রিয়া এবং জারক ও বিজারককে শনাক্ত করো যখনই বলবে, তখন তুমি ক্লিয়ারলি শো করবে যে কোনটা জারণ এবং কেন জারণ। শুধু এটা জারণ বলে দিলে হবে না, ওটা কেন জারণ বলতে হবে। দেখো, এটা WBJEE তে এসেছিল কোয়েশ্চেনটা। সো শুধু জারণ বলে দিলে হবে না, সেটা কেন জারণ সেটাও কিন্তু তোমাকে বলতে হবে। তো চলো আমরা এখানে দেখতেই পাচ্ছি MnO4- থেকে Mn2+ হয়েছে। কি হয়েছে ওখানে দেখে নি। 1 নাম্বারটাতে MnO4- আমরা দেখতে পাচ্ছি Mn থাকে +7 এ, সেখান থেকে হয়েছে ওখানে Mn2+, যেটা কিনা +2। তাহলে জারণ সংখ্যা কমেছে, জারণ সংখ্যা কমেছে বলে এটাকে আমরা বিজারণ বললাম। কেন বিজারণ বললাম তোমাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে। জারণ সংখ্যা হ্রাস হয়েছে তাই এটাকে বিজারণ বললাম। অন্যরকমে অন্যটা দেখি, SO2 থেকে তৈরি হয়েছে SO4 2-। এখানে কিন্তু স্টয়কিওমেট্রির কোনো রোল নেই। তাহলে SO2 তে সালফার ছিল কত? সালফার ছিল +4 এ। SO2 তে সালফার হচ্ছে +4 এ। সেখান থেকে এখানে সালফার হয়ে গেছে কত দেখো? এখানে -2 অক্সিজেন, তাহলে এটা হয়ে গেছে -8 আর +6 এ চলে গেছে, এখানে +6 এ। তাহলে বাইরে -2 থাকে, তাই তো? বেশ। ক্লিয়ার? তাহলে এখানে সালফার চলে গেছে -2 তে। সো +4 থেকে +6, মানে জারণ সংখ্যা বাড়লো, তাই জারণ দেখিয়ে দিতে হবে কিন্তু, ঠিক আছে? এবং এগুলো বেশি কথা নয়, জাস্ট ইকুয়েশনের মাধ্যমে দেখাবে। MnO4- থেকে Mn2+ তৈরি হয়েছে, জারণ সংখ্যা বেড়েছে +7 থেকে +2, তাই বিজারণ। এখানে হচ্ছে জারণ সংখ্যা কমেছে, দেখতে পাচ্ছি SO2 থেকে SO4 2- তৈরি হচ্ছে, স্টয়কিওমেট্রির কোনো রোল নেই। SO2 থেকে SO4 2- তৈরি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি +4 থেকে +6 এসছে সালফার, তার মানে এখানে জারণ সংখ্যা বেড়েছে, তাই এটা হচ্ছে জারণ। এবারে যার জারণ হয় সে কি দ্রব্য? সে হচ্ছে বিজারক দ্রব্য। জারণ যার হয় সে হচ্ছে বিজারক দ্রব্য, আর যার বিজারণ হয় সে হচ্ছে জারক দ্রব্য। তো জারক আর বিজারক দ্রব্যকে আমরা এখান থেকে ফিগার আউট করে ফেললাম 1 নাম্বার কোয়েশ্চেনে। চলো 2 নাম্বারটা করি। 2 নাম্বারে দেখতে পাচ্ছি NH4+ থেকে তৈরি হয়েছে NH3। এখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, জারণ সংখ্যার পরিবর্তন হয়নি। লিখে দেবে, জাস্টিফিকেশন লিখে লিখে চলছি আমরা, কারণ জাস্টিফিকেশন দিয়ে দিয়েই তোমাকে চলতে হবে, লেখাটা প্র্যাকটিস করতে হবে। এখানেও দেখতে পাচ্ছি ফসফরাসের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা কি হয়ে গেল? এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটা কোনো রেডক্স বিক্রিয়া নয়। ক্লিয়ার? চলো 3 নম্বরটায় যাই তাহলে। 3 নম্বরটায় যাচ্ছি, কারণ এখানে কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি। নাইট্রোজেনের জারণ সংখ্যা একই আছে, ফসফরাসের জারণ সংখ্যা একই আছে, পরিবর্তন হচ্ছে না। তার মানে এটা ক্লিয়ারলি রেডক্স বিক্রিয়া নয়। চলে যাচ্ছি 3 নম্বরটাতে।
HClO সেখান থেকে Cl মাইনাস তৈরি হচ্ছে, তাহলে HClO সেখান থেকে তৈরি হলো Cl মাইনাস। কি হয়েছে দেখা যাক, হাইড্রোজেন +1 থাকে, অক্সিজেন -2 থাকে, তাহলে ক্লোরিনকে +1 হতেই হবে, সেখান থেকে ক্লোরিন চলে গেল -1-এ, তাহলে ক্লোরিন +1 থেকে -1 গেল, কমলো, মানে ক্লিয়ারলি এটা বিজারণ হলো। জারণ সংখ্যা কমেছে মানে বিজারণ হয়েছে, মানে HClO হচ্ছে এখানে জারক দ্রব্য। HClO হচ্ছে এখানে কি, HClO হচ্ছে এখানে জারক দ্রব্য। অন্যদিকেরটা দেখি, অন্যদিকে দেখো H2S এর কি পরিণতি হয়েছে, H2S থেকে সালফার তৈরি হয়েছে। H2S এর সালফার ছিল -2-তে, H2S এর মধ্যে সালফার ছিল -2-তে, এখানে হয়ে গেল সালফারের মধ্যে 0-তে, তাহলে এখানে বেড়েছে, বেড়েছে মানে ক্লিয়ারলি এখানে জারণ হয়েছে, দেখিয়ে দিচ্ছি কিন্তু সবকিছু, এবং তার জন্য H2S হবে হচ্ছে বিজারক দ্রব্য। যার জারণ হয় সে বিজারক দ্রব্য, যার বিজারণ হয় সে হচ্ছে জারক দ্রব্য। দেখো একদম পয়েন্ট ওয়াইজ তুমি দেখিয়ে দিচ্ছ, একদম ফুল মার্কস নিয়ে যাবে। বারবার বলছি, সাবজেক্টিভ এক্সামসে জাস্ট আনসার লিখে আসলে মার্কস পাবে না, সাবজেক্টিভ এক্সামসে জাস্ট আনসার লিখে আসলে মার্কস দেবে না পুরোপুরি, তোমাকে একদম ধরে ধরে প্রত্যেক কটা পয়েন্টকে কিন্তু মেনশন করে আসতে হবে, তবেই তুমি মার্কস পাবে। এই যেরকম করে দেখতে পাচ্ছি পয়েন্টগুলোকে কেমন করে মেনশন করতে হবে, সেরকম করেই পয়েন্টগুলোকে তোমাকে প্রপার ওয়েতে মেনশন করতে হবে টু গেট দ্য মার্কস। তাহলে এরকম করে প্রপার ওয়েতে পয়েন্টগুলো মেনশন করতে ভুলো না। দেখো পরেরটায় চলে যাচ্ছি, বলছে প্রদত্ত বিক্রিয়ায় Fe3O4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। প্রদত্ত বিক্রিয়ায় Fe3O4 এর তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভারের ফর্মুলাটা তাহলে আগে লিখতে হবে, তাহলে আমরা চলো লিখে নিই। তুল্যাঙ্ক ভার ইজুকাল টু হচ্ছে আণবিক ভর, আণবিক ভর ডিভাইডেড বাই বলতে পারি জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যার পরিবর্তন। তাহলে আণবিক ভর তো বলে দিয়েছে m, জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে আয়রনে সেটা ফিগার আউট করে ফেলি। তো চলো Fe3O4, এখানে আয়রনের জারণ স্তর কত আছে দেখি, সেখানে অক্সিজেন আছে -2, আয়রনকে x ধরলাম, তাহলে 3x প্লাস -2 ইন্টু 4 ইজুকাল টু 0, তাহলে x বেরোচ্ছে হচ্ছে +8/3, এখান থেকে তৈরি হলো Fe2O3, এখানে -2, এটাকেও x ধরলাম, তাহলে 2x প্লাস -2 ইন্টু 3 ইজুকাল টু 0, এখান থেকে x বেরোচ্ছে হচ্ছে +3, তাহলে +8/3 থেকে +3-তে গেছে, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে। প্রথম কথা, এটা কমেছে না বেড়েছে, ক্লিয়ারলি কমেছে, কমেছে মানে এই পার্টটা বিজারণকে মিন করছে। কতটা কমেছে, জারণ সংখ্যার পরিবর্তন কতটা দেখি, পরিবর্তন হয়েছে, গেছে +3-তে, ছিল 8/3-তে, কতটা পরিবর্তন হয়েছে, দ্যাট ইজ 1/3, 1/3 একক পরিবর্তন হয়েছে প্রত্যেক Fe পরমাণুর জন্য। জারণ সংখ্যার পরিবর্তন 1 ইউনিট প্রতি Fe পরমাণুর জন্য, প্রতি Fe পরমাণুর জন্য, প্রত্যেকটা Fe পরমাণুর জন্য এটা জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। কারণ দেখতে পাচ্ছি একটা Fe পরমাণুর জন্য ছিল কত, 8/3, একটা Fe পরমাণুর জারণ স্তর ছিল 8/3, ওই একটা Fe পরমাণুর জারণ স্তর পরিবর্তিত হয়েছে +3-তে, তাহলে একটা Fe পরমাণুর জন্য জারণ স্তরে পরিবর্তন হলো 1/3 ইউনিট। কিন্তু এরকম কতগুলো Fe আছে, 3টে Fe আছে না, তাহলে মোট জারণ সংখ্যার পরিবর্তন, মোট জারণ সংখ্যার পরিবর্তন, মোট পরিবর্তন কত হলো, মোট 3টে আছে রাইট, একটার জন্য হচ্ছে 1/3, তাহলে 3টের জন্য মোট পরিবর্তন 1 ইউনিট, তাহলে মোট পরিবর্তন দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুল্যাঙ্ক ভার দাঁড়ালো আণবিক ভর m বাই মোট পরিবর্তন 1, দ্যাট ইজ m, দিস ইজ দ্য আনসার। তো স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে আসতে হবে তুল্যাঙ্ক ভারে। এখানে তুমি বলবে স্যার তুল্যাঙ্ক ভারে ফর্মুলা লিখে কি করবো, হ্যাঁ লিখে দিতে হবে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করছে বলতে হবে। তো তুল্যাঙ্ক ভারে ফর্মুলা লিখবে, তুল্যাঙ্ক ভারে ফর্মুলা লিখে Fe3O4 এ কত ছিল, Fe ছিল হচ্ছে +8/3-তে, কতই গেল Fe, সেটা হচ্ছে গেল 3-তে, বাড়লো না কমলো, ক্লিয়ারলি বাড়লো। আচ্ছা বাড়লে তাহলে জারণ হয়েছে, সরি বাড়লো তার মানে এখানে জারণ হয়েছে, বাড়লো তার মানে জারণ হয়েছে, 8/3 থেকে +3, এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 8/3 থেকে +3 জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে মানে জারণ হয়েছে। এই জারণটা যখন হলো, এই জারণটা যখন হলো তখন কি হলো, জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে, 3-তে গেছে, ছিল 8/3-তে, তার মানে 3-তে গেছে 8/3-তে ছিল, তাহলে 8/3 থেকে 3-তে যেতে গিয়ে প্রত্যেক Fe পরমাণুদের জারণ সংখ্যা 1/3 করে বেড়েছে, তাহলে 3টে পরমাণু মিলিয়ে মোট বেড়েছে 1 ইউনিট,
তাহলে তুল্যাঙ্ক ভর হবে আণবিক ভর বাই মোট যতটা জারণ সংখ্যা বাড়লো, দ্যাট ইজ 1 ইউনিট। সো এম। ক্লিয়ার? পরপর কিন্তু লিখে 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 আনসার করবে। পরেরটাই মুভ করছি। বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। সমতা বিধানের কোয়েশ্চেন তো ফর শিওর আসবেই, সমতা বিধানের কোয়েশ্চেন আসবেই। তো চলো দেখেনি কেমন করে করব। প্রথমে তোমাকে ফিগার আউট করতে হবে প্রত্যেকের জারণ স্তর। এই জারণ স্তরটাকে লিখে ফেলি সবার উপরে। এখানে আছে হচ্ছে +4, এটা -2। যাদের যাদের জারণ স্তর জানি সব লিখে ফেলি, যেগুলো জানি না এক্স ধরে বের করে নি। সো ম্যাঙ্গানিজটা জানতাম না, এক্স ধরে বের করলাম। যেগুলো জানি সেগুলো লিখে ফেলছি। জারণ স্তর বের করার পদ্ধতি তোমাদের জানা আছে, কেমন করে বের করতে হয়। রুলগুলো আমরা রেডক্সে ক্লাসে করেছি। মৌলের জন্য হলে 0 হয়, ক্যাটায়নের জন্য হলে তার চার্জ যেটা সেটাই হয়, অ্যানায়নের জন্য হলো তার চার্জ যেটা সেটাই হয়। অক্সিজেনের 3 রকম হয়, একটা হচ্ছে অক্সিজেন অক্সাইড থাকলে হয় -2, পারঅক্সাইড হলে হয় -1, সুপার অক্সাইড হলে হয় -1/2। হাইড্রোজেনের 2 রকম হয়, H+ আর H-, +1 আর -1। ফ্লুরিন অলওয়েজ F-, -1ই থাকে। সো এগুলো হচ্ছে আমরা জারণ স্তরের ব্যাপারে জেনেছিলাম। আচ্ছা, সমতা বিধান করতে গেলে এবারে তাহলে প্রথমে আমাদের জারণ অর্ধবিক্রিয়াটাকে ফিগার আউট করতে হবে। চলো ফিগার আউট করি যে জারণ অর্ধবিক্রিয়া কোনটা। জারণ অর্ধবিক্রিয়াটা কোনটা যেখানে কিনা অক্সিডেশন নাম্বার বাড়ছে, দ্যাট ইজ জারণটা কোনটা বলতে পারি, এই যে বেড়েছে HCl থেকে ক্লোরিন, HCl থেকে Cl2, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। কারণ এখানে জারণ স্তর বেড়েছে দেখতে পাচ্ছি। HCl এ ছিল হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া। HCl এ ক্লোরিন ছিল -1, চলে গেছে ক্লোরিন 0-তে, এটা বেড়েছে। আচ্ছা, এবারে আয়ন ইলেকট্রন পদ্ধতি, অ্যাসিডিক মিডিয়াম দেখতেই পাচ্ছি, এটা আম্লিক মাধ্যম আছে। ব্যালেন্স করার চেষ্টা করি। হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমরা H+ কে নিয়ে আসবো, রাইট? হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমরা H+ কে নিয়ে আসতে পারি, কারণ অ্যাসিডিক মাধ্যমে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমরা H+ কে নিয়ে আসতে পারি। আচ্ছা, তার আগে আচ্ছা দাঁড়াও, তার আগে ক্লোরিনকে ব্যালেন্স করতে হবে। ক্লোরিন এদিকে দুটো আছে, সো ক্লোরিনকে ব্যালেন্স করার জন্য এদিকে 2HCl করলাম, তাতে দুটো H হয়ে গেছে। দুটো H কে ব্যালেন্স করার জন্য 2H+ কে নিয়ে আসছি। দুটো H কে ব্যালেন্স করার জন্য 2H+ কে আমরা অতিরিক্ত নিয়ে এলাম, ঠিক আছে। তাতে চলে এলো চার্জ, এদিকে চলে এলো +2 ইউনিট। তাহলে এদিকে 2 ইলেকট্রনে অ্যাড করলাম যাতে চার্জটাও ব্যালেন্স হয়ে যায়। তাহলে প্রথমে করলাম মাস ব্যালেন্স, ক্লোরিনকে সেম সেম করলাম, তারপরে হাইড্রোজেনকে H+ দিয়ে সেম সেম করলাম, তাতে এদিকে +2 চার্জ এলো, -2 চার্জকে অ্যাড করে আমরা চার্জেরও ব্যালেন্স করলাম। এটা হয়ে গেল জারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়াটা দেখে নিই। বিজারণ অর্ধবিক্রিয়াতে MnO2 থেকে Mn2+ হয়েছে, জারণ সংখ্যা কমে গেছে। সো ছিল হচ্ছে MnO2, তৈরি হয়েছে Mn2+, জারণ স্তর কমে গেছে। সো ম্যাঙ্গানিজ তো এখানে ব্যালেন্সই আছে, মাস ব্যালেন্স হয়ে গেল, পরমাণু সংখ্যা ব্যালেন্স হয়ে গেল। অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমরা অ্যাসিডিক মাধ্যমে জলকে নিয়ে আসবো, তাই 2 ইউনিট জলকে নিয়ে এলাম, কারণ দুটো অক্সিজেন ছিল এদিকে। দুটো অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য ডান দিকে আমরা 2 ইউনিট জলকে নিয়ে এলাম। অ্যাসিডিক মাধ্যমে জলকে নিয়ে এসে অক্সিজেন ব্যালেন্স করা হয়, তাতে 4টে হাইড্রোজেন এক্সট্রা চলে এসছে, তো 4H+ নিয়ে চলে এলাম, 4H+ নিয়ে চলে এলাম। এটা হয়ে গেল মাস ব্যালেন্স। দেখো ম্যাঙ্গানিজ দুদিকে ব্যালেন্স, অক্সিজেনটা জলের মাধ্যমে ব্যালেন্স, আর হাইড্রোজেনটা H+ এর মাধ্যমে ব্যালেন্স। অ্যাসিডিক মিডিয়ামে এইভাবে ব্যালেন্স করা হয়। তার মানে আম্লিক মাধ্যমে ব্যালেন্সের শর্ত কি দাঁড়ালো, এটা তোমার মনে রাখার জন্য বলছি, এটা কিন্তু এক্সাম হলে লেখার জন্য নয়। কি নোটটা কি থাকছে, আম্লিক মাধ্যম, আম্লিক মাধ্যমে নোট কি থাকছে, আম্লিক মাধ্যমে নোট থাকছে হচ্ছে এইটা, আম্লিক মাধ্যমে নোট থাকছে হচ্ছে আমাদের এইটা, যে H+ কে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য, হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমরা H+ কে নিয়ে আসি, আর অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমরা ওয়াটারকে নিয়ে আসি। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের এখানে নোট হিসেবে থাকছে। তো আম্লিক মাধ্যমে ব্যালেন্স করার নিয়মটা তাহলে আমরা জেনে নিলাম, যে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য H+ দিতে হবে, যেদিকে কম আছে হাইড্রোজেন সেদিকে H+ দিতে হবে, আর অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য ওয়াটারকে নিতে হবে। ভালো কথা। তো আমরা অ্যাকর্ডিংলি করলাম এখানে। এবারে মাস ব্যালেন্স হয়ে যাওয়ার পরে চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ ব্যালেন্সে দেখতে পাচ্ছি এদিকে 4+ চার্জ আছে, এদিকে 2+ চার্জ আছে। তো তার মানে এদিকে আমাকে 2 ইলেকট্রন অ্যাড করে দিতে হবে। দুটো নেগেটিভ চার্জ অ্যাড করলে এদিকটাও হয়ে গেল 2+ চার্জ, এদিকটাও হয়ে গেল 2+ চার্জ। জারণ বিজারণ বিক্রিয়া রেডি। এবারে দুটো বিক্রিয়াকে যোগ করে দিলেই আমরা ফাইনাল বিক্রিয়াটা পেয়ে যাব, যেটা কিনা ব্যালেন্সড ইকুয়েশন। তো যোগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কি, ইলেকট্রন নাম্বার সমান আছে তো চেক করা যাক সেটাও। ইলেকট্রন নাম্বার এখানেও আছে দুটো, ইলেকট্রন নাম্বার এখানেও আছে দুটো, সো এটা ইকুয়াল আছে। তো আমি যদি অ্যাড করে দিই, দুজনকে অ্যাড করে পাই, যোগ করে পাবো কি, ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল আউট হবে, 2HCl প্লাস MnO2 প্লাস 4H+,
2HCl প্লাস MnO2 প্লাস 4H প্লাস, সেখান থেকে তৈরি হচ্ছে 2H প্লাস প্লাস Cl2 প্লাস Mn2 প্লাস প্লাস 2 ওয়াটার। কারেক্ট? আচ্ছা, 2H প্লাস আছে, এদিকে আবার 4H প্লাস আছে। কি কি আছে? 2H প্লাস আছে, আবার 4H প্লাস আছে। তাহলে ওটাকে সিম্পলিফাই করলে আসে 2HCl প্লাস MnO2 প্লাস 2H প্লাস, বিকজ H প্লাস কে অ্যাডজাস্ট করলাম আবার, রাইট? এখানে 4H প্লাস আছে, এখানে 2H প্লাস আছে, ওদেরকে আবার অ্যাডজাস্ট করলাম, তাহলে এদিকে হয়ে গেল 2H প্লাস, ওখানে তৈরি হচ্ছে Mn2 প্লাস প্লাস Cl2 প্লাস 2 ওয়াটার, Mn2 প্লাস প্লাস Cl2 প্লাস 2 ওয়াটার। ক্লিয়ার? তাহলে এরকম করে আমরা পুরো ব্যালেন্সিংটা আমরা কিন্তু করতে পারলাম। দেখে নাও ভালো করে। তো এখানে কারোর কারোর এটা মনে হতে পারে স্যার এখানে HCl ও আছে, আবার H প্লাসও আছে। সো বেসিক্যালি এটা H প্লাস আছে, আবার এখানে Mn2 প্লাসও আছে না। সো বেসিক্যালি কি হচ্ছে বলতো, এই H প্লাসটাকে যদি আমি HCl ফর্মে নিয়ে আসি, তাহলে দুটো HCl করতে হবে। তার মানে ওই দুটো ক্লোরিন এখানে আবার Cl 2Cl মাইনাস ফর্মে অ্যাড হয়ে যাবে। এখানে আবার দুটো ক্লোরিন, এটা আবার MnCl2 দ্যাট ইজ 2Cl মাইনাস ফর্মে অ্যাড হয়ে যাবে, দিয়ে MnCl2 হয়ে যাবে। তো সেটাও আমরা করতে পারি চাইলে। তাহলে অর করে দিচ্ছি 2HCl প্লাস MnO2 প্লাস, এটাকেও 2H প্লাসকেও আমি 2HCl ফর্মেটেই নিয়ে চলে গেলাম। তাহলে এই দিকটা হয়ে যাবে Mn2 প্লাসটা হয়ে যাবে MnCl2 প্লাস Cl2 প্লাস 2 ওয়াটার। সো দিস ইজ দ্য ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন। এখানে 2HCl আছে, 2HCl আছে, সো ফাইনালি 4HCl হয়ে যাবে। তাহলে ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 4HCl প্লাস MnO2 giving MnCl2 plus Cl2 plus 2 water. 2 water. So this will be the final balanced equation. আশা করি বুঝতে পেরেছো জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া কি করলাম। প্রথমে স্টেপগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রথমে হবে পরমাণু নাম্বারের ব্যালেন্সিং। জারণ বিক্রিয়া কোনটা জারণ কোনটা বিজারণ সেটা আইডেন্টিফাই করার পরে পরমাণুর সমতা বিধান, পরমাণুর ব্যালেন্সিং, পরমাণুর ব্যালেন্সিং প্রথমে করতে হবে। পরমাণুটাকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ হাইড্রোজেন হাইড্রোজেন ব্যালেন্স করো, ক্লোরিন ক্লোরিন ব্যালেন্স করো, অক্সিজেন অক্সিজেন ব্যালেন্স করো, ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ ব্যালেন্স করো। পরমাণুগুলোকে ব্যালেন্স করতে হবে। হাইড্রোজেন এবং অক্সিজেনকে ব্যালেন্স করার রুলটা হচ্ছে এইটা, আম্লিক মাধ্যমে। তারপরে হচ্ছে আধানের ব্যালেন্স করতে হবে, আধান ব্যালেন্সিং। কোন দিকে প্লাস চার্জ আছে বেশি সেদিকে ইলেকট্রন যোগ করে দাও, যেদিকে প্লাস চার্জ বেশি আছে ওদিকে ইলেকট্রন যোগ করলেই, নেগেটিভ চার্জ যোগ করলেই ওটা ব্যালেন্স হয়ে যাবে। এইগুলো হয়ে যাওয়ার পরে 3 নাম্বার হবে ইলেকট্রন ব্যালেন্সিং। জারণ অর্ধবিক্রিয়াতে যতগুলো ইলেকট্রন বর্জিত হচ্ছে, বিজারণ অর্ধবিক্রিয়া থেকে অতগুলোই গৃহীত হচ্ছে। এখানে অটোমেটিক্যালি ব্যালেন্স ছিল, এখানে 2 ইলেকট্রন বর্জিত হয়েছে, এখানে 2 ইলেকট্রনই গৃহীত হয়েছে, ঝামেলা মিটে গেছে। কিন্তু না হলে ওদের আবার লসাগু করে ওখানে ইলেকট্রন নাম্বারও ব্যালেন্সিং করতে হবে, এবং ইলেকট্রন নাম্বার ব্যালেন্সিং হওয়ার পরে দুজনকে অ্যাড করতে হবে, এবং অ্যাড করার পরে বাকি যেটুকু মডিফাই করলাম সেই মডিফাইটুকু করলে আমরা ফাইনাল ইকুয়েশনে গিয়ে পৌঁছে যাব। তাহলে আশা করছি বুঝতে পারছো ব্যালেন্সিং কেমন করে স্টেপ বাই স্টেপ করে দেখাতে হবে। পরেরটা বলছে মিথানল ও মিথানোইক অ্যাসিডে কার্বনের জারণ সংখ্যা কত। কি কি অ্যাসিড বলছে? মিথানল, মিথানেল এবং মিথানোইক অ্যাসিড। মিথানেল এবং মিথানোইক অ্যাসিড। মিথানেল মিথানোইক অ্যাসিডে কার্বনের জারণ সংখ্যা চেয়েছে। মিথানেল মানে হচ্ছে CH3CHO, তো মিথানেল না সরি HCHO ফর্মালডিহাইড। মিথানেল হচ্ছে ফর্মালডিহাইড, এটা তো অ্যাসিটালডিহাইড হয়ে গেল। তো এক নাম্বার হচ্ছে মিথানেল, দ্যাট ইজ ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডে কার্বনের জারণ সংখ্যা কত? আমরা এক্স ধরে নিতে পারি। হাইড্রোজেনগুলো থাকে +1 এ এবং অক্সিজেন থাকে -2 তে। তাহলে +1 আছে কটা? দুটো। এক্স আছে একটা, অক্সিজেন আছে -2 একটা, ইজুকাল টু ওভারঅল চার্জ 0। তাহলে এখান থেকে এক্স বের হচ্ছে কত বলো? এক্স বের হচ্ছে এদিকে 0। তার মানে এখানে কার্বনের জারণ স্তর হচ্ছে 0। 2 নাম্বারটায় চলে আসছি। 2 নাম্বারটা কি বলছে? মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড মানে হচ্ছে ফর্মিক অ্যাসিড, HC ডাবল বন্ড ও H, ফর্মিক অ্যাসিড। এখানেও অক্সিজেনগুলো -2 করে, হাইড্রোজেনগুলো +1 করে, কার্বনকে এক্স ধরলাম। ইকুয়েশন মানাচ্ছি তাহলে +1 আছে কটা? +1 আছে দুটো। -2 আছে কটা? -2 আছে দুটো। আর এক্স আছে হচ্ছে একটা, ইজুকাল টু ওভারঅল মলিকুল 0, নিউট্রাল মলিকুল। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? ফাইনালি দাঁড়াচ্ছে হচ্ছে এখানে এখানে হচ্ছে কি হচ্ছে বলো? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার -4, এদিকে +2, তাহলে ওদিকে চলে গেলে +2, তাহলে এক্স দাঁড়াচ্ছে +2। তাহলে এখানে হচ্ছে কার্বনের জারণ স্তর হচ্ছে +2। এখানে কার্বন আছে হচ্ছে +2 জারণ স্তরে, এখানে কার্বন আছে 0 জারণ স্তরে। আশা করি কেমন করে ক্যালকুলেট করতে হয় জারণ সংখ্যা ক্যালকুলেশন সেটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, যে জারণ সংখ্যা ক্যালকুলেট কেমন করে করতে হবে।
পরেরটা চলে যাচ্ছি, পরেরটা কি বলছে দেখো, বলছে আম্লিক ও ক্ষারীয় মাধ্যমে প্রদত্ত বিক্রিয়ার সমতা বিধান করো। আম্লিক মাধ্যমে করতে বলেছে এবং ক্ষারীয় মাধ্যমে করতে বলেছে। তো চলো করে নেওয়া যাক আম্লিক মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমে, দুটো মাধ্যমেই সমতা বিধান। এই সমতা বিধানটা কে কে পারবে? তাহলে এই সমতা বিধানে দেখো কে কে পারবে। তুমি আম্লিক মাধ্যমে চলে আসছি। আম্লিক মাধ্যম SO3 2- থেকে তৈরি হলো SO4 2-। তো সালফার তো দুদিকেই ব্যালেন্স আছে, অক্সিজেনকে ব্যালেন্স করবো আম্লিক মাধ্যমে, তার জন্য ওয়াটারকে নিয়ে আসতে হবে। তাহলে এদিকে নিয়ে এলাম ওয়াটার, একটা ওয়াটার আনলে অক্সিজেন ব্যালেন্স, তার জন্য হাইড্রোজেন অতিরিক্ত এসেছে, অতিরিক্ত হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য H+ কে নিয়ে আসতে হবে। এটাই আম্লিক মাধ্যমের ব্যাপার স্যাপার। এবারে চার্জ ব্যালেন্স, তাহলে পরমাণুর ব্যালেন্স হয়ে গেল, এবার চার্জের ব্যালেন্স, আধানের ব্যালেন্স। আধানের ব্যালেন্সে দেখতে পাচ্ছি এদিকে -2 আছে আর এদিকে নিউট্রাল, তার মানে এদিকেও 2- করে দিই, তাহলেই হয়ে গেল। এদিকে 2+ আর 2- মিলিয়ে নিউট্রাল হয়ে যাচ্ছিল, এদিকে -2 ছিল, তাহলে ওদিকেও একটা -2 অ্যাড করে দিলাম, ব্যালেন্সিং হয়ে গেল আম্লিক মাধ্যমে। চলো চলে যাই ক্ষারীয় মাধ্যমে। কত সোজা সোজা দেখো প্রবলেম, অ্যাপারেন্টলি মনে হবে কি না কি করতে হচ্ছে। ক্ষারীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যমের নিয়মটা কি, তাহলে আগে নিয়মটা জেনে নিই। এখানে H+ কে ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স করার জন্য H+ মানে হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যালেন্স করার নিয়মটা কি সেটা একটু আগে দেখে নিই। ক্ষারীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যমে H+ কে যদি ব্যালেন্স করতে হয়, প্রথমে নিয়ে আসি অক্সিজেন। অক্সিজেন পরমাণুকে ব্যালেন্স করার জন্য OH- কে নিয়ে আসতে হবে, আর হাইড্রোজেন পরমাণুকে ব্যালেন্স করার জন্য H2O- OH- এই পুরো ইউনিটটাকে নিয়ে আসতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আম্লিক মাধ্যম যদি হতো, আম্লিক মাধ্যমে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য H+, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য জল, কিন্তু ক্ষারীয় মাধ্যমে অক্সিজেন ব্যালেন্স হবে OH দিয়ে আর হাইড্রোজেন ব্যালেন্স হবে H2O- OH- কে দিয়ে। চলে আসছি SO3 2- থেকে তৈরি হচ্ছে SO4 2-। কারেক্ট। সালফার তো ব্যালেন্স আছে, অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য এদিকে আনতে হবে OH-। OH- কে নিয়ে এলাম, অক্সিজেন ব্যালেন্স হলো, তাতে হাইড্রোজেন চলে এসছে, হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আনতে হবে H2O- OH- এই পুরোটাকে। এদিকে একটা অতিরিক্ত হাইড্রোজেন চলে এসছে, অতিরিক্ত হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য আনতে হবে H2O- OH- পুরোটাকে। তাহলে অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য এদিকে নিয়ে এলাম OH-, তাতে একটা অতিরিক্ত হাইড্রোজেন এলো, অতিরিক্ত হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য এটাকে নিয়ে আসতে হলো। এবারে সিম্পলিফাই করে দিই, সিম্পলিফাই করে আমরা আধান ব্যালেন্সে চলে যাব। +OH-, ওদিক থেকে OH- চলে এলো, তাহলে এটা হয়ে গেল SO4 2- প্লাস ওয়াটার, এরকমটা হয়ে গেল। এবারে আধান ব্যালেন্সে যাচ্ছি, আধান ব্যালেন্সে দেখতে পাচ্ছি এদিকে -4 আছে, ওদিকে -2 আছে, তাহলে ওইদিকেও দুটো ইলেকট্রন যোগ করে দাও। তাহলে এদিকে -4 চার্জ ছিল, এদিকে -2 চার্জ ছিল, -2 চার্জ আরো চলে এলো, তো ফাইনাল দাঁড়ালো SO3 2- প্লাস 2OH-, SO3 2- প্লাস 2OH-, গিভিং SO4 2- প্লাস ওয়াটার প্লাস 2 ইলেকট্রন। ক্লিয়ার কেমন করে ব্যালেন্স করা হচ্ছে, আশা করি মাথা ঢুকে গেল। সো কি বলছে দেখো, বলছে 4 নরমাল HCl এর উপস্থিতিতে জারক দ্রব্য KHIO3 থেকে বিজারিত দ্রব্য হিসেবে ICl পাওয়া যায়। এই বিক্রিয়ায় KHIO3 এর তুল্যাঙ্ক ভার কত? সো তুল্যাঙ্ক ভারের ফর্মুলা আমরা জানি, তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু আমরা কি লিখে থাকি, তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু আমরা জানি, অলরেডি আমরা আগেরটাতেই করেছি, সেটা হচ্ছে আণবিক ভর বাই জারণ সংখ্যার পরিবর্তন। জারণ সংখ্যার কত ইউনিট পরিবর্তন হলো, জারণ সংখ্যার পরিবর্তন, মোট কত পরিবর্তন হলো, ঠিক আছে, জারণ সংখ্যার পরিবর্তন। তো তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর বাই জারণ সংখ্যার মোট পরিবর্তন কত হলো, রাইট। তাহলে আমরা দেখি KHIO3 থেকে KHIO3 থেকে ICl পাওয়া গেছে। কি রিয়াকশনটা হয়েছে, রিয়াকশনটা হয়েছে KHIO3 এখান থেকে পাওয়া গেছে ICl, রাইট। তাহলে আমরা এখানে ধরলাম আয়োডিন আছে X, এখানে ধরলাম আয়োডিন আছে Y, তাহলে এখানে ক্লোরিন আছে -1, তার মানে Y ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি +1, তাহলে আয়োডিন আছে এখানে +1 এ, আর এখানে ইকুয়েশন বানাচ্ছি, পটাশিয়াম হচ্ছে +1, হাইড্রোজেন +1, অক্সিজেন হচ্ছে -2, তাহলে +1 পটাশিয়াম প্লাস +1 হাইড্রোজেন প্লাস 2x আয়োডিন প্লাস -2 ইন্টু 6, -2 অক্সিজেন 6টা আছে, -2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 0, ওভারঅল মলিকুল নিউট্রাল, দ্যাট ইজ
চার্জ 0, -2 6টা আছে, আয়োডিন 2টো আছে তাই 2x, বাকি এরকম। এখান থেকে x ক্যালকুলেট করো, x আসবে +5। তার মানে বেসিক্যালি আয়োডিনের পরিবর্তন কি হলো? আয়োডিনের পরিবর্তন হলো +5 থেকে +1 এ। দ্যাট ইজ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বিজারণ হয়েছে। ক্লিয়ারলি বিজারণ হয়েছে। তাহলে প্রত্যেক আয়োডিনের হয়েছে +5 থেকে +1, তার মানে কত ইউনিট হয়েছে? তার মানে 4 ইউনিট জারণ সংখ্যা হ্রাস পেয়েছে প্রত্যেক ইউনিটের প্রত্যেক আয়োডিন পরমাণুর জন্য, তাই না? 4 ইউনিট জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, 4 ইউনিট হ্রাস। ঠিক আছে, জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে তাহলে? জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 4 ইউনিট হ্রাস প্রতি আয়োডিন অ্যাটমের জন্য, প্রতি আয়োডিন পরমাণুর জন্য, তাই তো? প্রতি আয়োডিন, কারণ এখানে দেখতে পাচ্ছি বিজারণ হয়েছে, কারণ ছিল কত? +5 ছিল, এখানে x মানে কত? x হচ্ছে +5, তাহলে +5 ছিল আর +5 থেকে হয়ে গেছে হচ্ছে +1, তাহলে 4 ইউনিট কমেছে, হ্রাস হয়েছে প্রতি আয়োডিন পরমাণুর জন্য। কতগুলো আয়োডিন পরমাণু আছে এখানে? 2টো আয়োডিন পরমাণু আছে, দেখতেই পাচ্ছি এখানে 2টো আয়োডিন পরমাণু আছে। তাহলে জারণ সংখ্যার মোট পরিবর্তন কত? জারণ সংখ্যার মোট পরিবর্তন, এরকম করে কিন্তু সাবজেক্টিভ আনসার করে আসতে হবে, ঠিক আছে? জারণ সংখ্যার মোট পরিবর্তন হচ্ছে 4 ইউনিট ইনটু 2টো অ্যাটম, দ্যাট ইজ 8 ইউনিট। ঠিক আছে, 8 ইউনিট। তাহলে এখানে আমরা আণবিক ভর বের করে ফেলি। আণবিক ভর কত বলো তো? আণবিক ভর হচ্ছে আমরা এখানে KHiO3 এর আণবিক ভর বের করে ফেলবো। আয়োডিন দিয়ে দিচ্ছি 127, তাহলে আণবিক ভর ইজুকাল টু হচ্ছে, আণবিক ভর হচ্ছে পটাশিয়াম হচ্ছে 39, হাইড্রোজেন হচ্ছে 1, পটাশিয়াম 39, হাইড্রোজেন 1, প্লাস আয়োডিন হচ্ছে 127, প্লাস অক্সিজেন আছে 3টে, দ্যাট ইজ 16 ইন্টু 3, আর এই সবটা আছে হোল 2 ডিভাইডেড বাই 8। সেটা সলভ করবে, আনসার পেয়ে যাবে। সলভটা আর করে দিলাম না, সলভ করলে নিজে নিজেই আনসার পেয়ে যাবে, রাইট? পটাশিয়াম 39 প্লাস হাইড্রোজেন 1 প্লাস আয়োডিন হচ্ছে 127 প্লাস 16 ইন্টু 3 হচ্ছে অক্সিজেন, পুরোটা আবার হোল 2 আছে, দ্যাট ইজ ইন্টু 2 ডিভাইডেড বাই মোট পরিবর্তন 8 একক। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এখান থেকে আনসার কত, তুল্যাঙ্ক ভার কত। কেমন করে করতে হবে বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো এগুলো WBJEE লেভেলের কোয়েশ্চেন, সো দেখো এমন কিছু টাফ নয় কিন্তু, ঠিক আছে? WBJEE লেভেলের কোয়েশ্চেনও আমরা আরামসেই নামাতে পারছি। চলো পরেরটাই চলে যাচ্ছি। পরেরটা কি বলছে দেখো, এটা হচ্ছে এইচএস পুরনো কোনো আচ্ছা, এটা আইআইটির কোয়েশ্চেন, সো দিস ইজ আইআইটি কোয়েশ্চেন। তো দেখো আইআইটির কোয়েশ্চেন আমরা পারবো কিনা। বলছে নিচের বিক্রিয়াগুলিতে Na2S2O3.5H2O এবং KBrO3 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। তো একই রকম ভাবে করতে হবে, আমাদের দেখতে হবে কত ইউনিট পরিবর্তন হয়েছে। তাহলে আমরা 1 নাম্বারটা দেখছি, প্রথমে তুল্যাঙ্ক ভারের ফর্মুলাটা লিখতে হবে প্রথমে। তাহলে তুল্যাঙ্ক ভারের ফর্মুলা লিখে দেবে, সেটা এখন আর লিখছি না। তুল্যাঙ্ক ভারের ফর্মুলা লিখে দিয়ে কি করবে, আমরা 1 নাম্বারের জন্য দেখছি S2, 1 নাম্বারের জন্য দেখি আগে S2O3 2-, এখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত? সো সালফার হচ্ছে এখানে ধরলাম সালফার হচ্ছে x, তাহলে 2x প্লাস অক্সিজেন হচ্ছে -2, 2x প্লাস -2 আছে 3টে, তাই তো? ইজুকাল টু ওভারঅল চার্জ -2, 2x প্লাস -2 ইন্টু 3টে আছে অক্সিজেন ইজুকাল টু -2, তাহলে এখান থেকে কত হচ্ছে 2x ইজুকাল টু আসছে হচ্ছে -2, এটা হচ্ছে -6 প্লাস 6, এদিকে চলে গেলে +6, দ্যাট ইজ +4, তাহলে x বের হচ্ছে +2, তাহলে এখানে সালফার আছে +2 তে। আচ্ছা, এটা হয়ে গেল, তাহলে এখানে +2 তে আছে, রাইট? আচ্ছা, S4O6 2-, এখানে কেমন আছে? S4O6 2-, চলো সেটা করে নি। S4O6 2-, S4O6 2-, সো সালফার ধরলাম অ্যাজ ইউজুয়াল x এ আছে, তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে এখানে 4x প্লাস অক্সিজেন আছে -2 তে, তাহলে -2 ইন্টু 6টা ইজুকাল টু ওভারঅল চার্জ হচ্ছে -2, তাহলে দেখতে পাচ্ছি এখানে 4x ইজুকাল টু হচ্ছে -2, এটা ওদিকে চলে গেল, তাহলে এটা -12, ওদিকে চলে গেলে +12, দ্যাট ইজ এটা হয়ে গেল হচ্ছে +10, তাহলে x ইজুকাল টু কত, 10/4, দ্যাট ইজ 2.5 দাঁড়াচ্ছে, রাইট? 2.5 দাঁড়াচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছিল হচ্ছে +2, হয়েছে হচ্ছে +2.5, তার মানে বৃদ্ধি হয়েছে। সো জারণ সংখ্যাতে পরিবর্তন হয়েছে এবং বৃদ্ধি হয়েছে। তাহলে জারণ সংখ্যায় পরিবর্তন কতটা হলো সেটা আমাদের দেখতে হবে। জারণ সংখ্যাতে এক্স্যাক্টলি পরিবর্তন কতটা হলো সেটা আমরা তাহলে আমরা ফিগার আউট করি যে টোটাল জারণ সংখ্যাতে কত পরিবর্তন হলো। দেখো কত পরিবর্তন হলো বলো।
তাহলে দেখো এখানে কতগুলো সালফার ছিল, মোল কনসেপ্টকে ধরবো না, মোলের নাম্বার কেন, এমনি H2O3 2 এ কতগুলো সালফার ছিল। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন আমরা দেখছি, জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, ছিল কত +2 হয়েছে হচ্ছে +2 ছিল, সেখান থেকে হয়েছে +2.5, তার মানে পরিবর্তন হয়েছে হচ্ছে +0.5 ইউনিট। এবারে প্রতি অ্যাটমের জন্য তাহলে টোটাল ছিল কত, দুটো সালফার ছিল না, তাহলে মোট পরিবর্তন কত, মোট পরিবর্তন হচ্ছে +0.5 ইউনিট ইন্টু দুটো সালফার ছিল। দেখো H2O3 তে দুটো সালফার, কেন আমরা দেখতেই পাচ্ছি H2O3 2 এর মধ্যে কিন্তু দুটো সালফার পরমাণুই আছে, দুটো সালফার পরমাণুই আছে, মানে প্রতি পরমাণুর জন্য 0.5 ইউনিট, তাহলে দুটো সালফার পরমাণু। অবশ্যই মোল কনসেপ্টকে কিন্তু এখানে ধরা হচ্ছে না, কোথাও কিন্তু মোল কনসেপ্টের নাম্বারটাকে ধরে কিন্তু পরমাণু সংখ্যা গোনা হচ্ছে না, জাস্ট ওই অণুতে কতগুলো পরমাণু আছে, মোল সংখ্যার কনসেপ্টকে ধরে কিন্তু পরমাণু গোনা হচ্ছে না, ওই অণুতে কতগুলো পরমাণু আছে। তো মোল কনসেপ্টকে বাদ দাও, মোল নাম্বারটাকে বাদ দাও, অণুটা কি H2O3 2 এটা অণু না, তো অণুটাতে কতগুলো সালফার পরমাণু আছে, দুটো সালফার পরমাণু আছে, তাহলে দুটো সালফার পরমাণু। এবার প্রতি সালফার পরমাণুর জন্য দেখতে পাচ্ছি 0.5 ইউনিট বৃদ্ধি পেয়েছে, প্রতি সালফার পরমাণুর জন্য 0.5 ইউনিট বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট পরিবর্তন কত, দুটো সালফার পরমাণুর জন্য টোটাল 1 ইউনিট বৃদ্ধি পেল। তাহলে তুল্যাঙ্ক ভার কত হবে, তুল্যাঙ্ক ভার হচ্ছে আণবিক ভর, তুল্যাঙ্ক ভর হবে হচ্ছে ওর আণবিক ভর, আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে দুটো সালফার মানে হচ্ছে 32 ইন্টু 2, তাই তো আণবিক ভর, প্লাস অক্সিজেন হচ্ছে 16 × 3, এটা হয়ে গেল আণবিক ভর, দুটো সালফার আর তিনটে অক্সিজেন, সো 32 হচ্ছে সালফার আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে 32 × 2 প্লাস 16 × 3 ডিভাইডেড বাই হয়ে গেল 1, তো যেটা আসবে সেটাই হচ্ছে এক্ষেত্রে আনসার, রাইট। এটা তার মানে 1 নম্বরের জন্য হয়ে গেল। 2 নম্বরের জন্য আমরা দেখি, 2 নম্বরের জন্য আমরা দেখি এটা এখানে হয়েছিল +2.5, তাহলে একটা সালফারের জন্য দেখতে পাচ্ছি 0.5 ইউনিট বেড়েছে, তাহলে দুটো সালফারের জন্য 1 ইউনিট বাড়বে, তাহলে আণবিক ভর ডিভাইডেড বাই কতটা বেড়েছে, জারণ সংখ্যার মোট পরিবর্তন যেটা, সেটা করলে আমরা তুল্যাঙ্ক ভর পাবো। আচ্ছা 2 নম্বরটায় যাচ্ছি, 2 নম্বরটায় দেখতে পাচ্ছি BrO3- থেকে Br- হয়েছে, তাহলে চলো দেখে নেওয়া যাক। ছিল হচ্ছে BrO3-, 2 নাম্বারটা, তাহলে BrO3-, তাই তো, তো BrO3- এ ব্রোমিনটাকে ধরলাম x, অক্সিজেন যদি -2 থাকে তাহলে x প্লাস -2 ইন্টু তিনটে অক্সিজেন আছে, রাইট, ইজুকাল টু ওভারঅল চার্জ -1, এখান থেকে আমাদের x বেরোচ্ছে হচ্ছে +5। আচ্ছা তৈরি হচ্ছে Br- এ ক্লিয়ারলি অক্সিডেশন নাম্বার হচ্ছে x যদি হয় বা যাই হোক, অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, Br- মানে -1, তাহলে বেসিক্যালি তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কত হলো, জারণ সংখ্যার মোট পরিবর্তন, এখানে তো একটাই ব্রোমিন পরমাণু আছে, সো মোট পরিবর্তন কত হলো, ছিল হচ্ছে +5, মোট পরিবর্তন কত ছিল +5 হলো -1, দ্যাট ইজ 6 ইউনিট কমে গেল, 6 ইউনিট হ্রাস পেয়েছে, ছিল +5 হয়েছে -1, ছিল +5 BrO3- এ হয়েছে -1 ব্রোমিন মাইনাস, তাই তো -1 হয়েছে, তাহলে এখানে 6 ইউনিট কমে গেছে, তাহলে আবার তুল্যাঙ্ক ভার কত হবে, তো তুল্যাঙ্ক ভার হবে হচ্ছে একই ফর্মুলা, আণবিক ভর, আণবিক ভর কত, আণবিক ভর বের করতে হবে, তার জন্য আমাদের ব্রোমিনের অ্যাটমিক ওয়েট জানতে হবে, ব্রোমিনের অ্যাটমিক ওয়েট কে বলবে, তো ব্রোমিনের অ্যাটমিক ওয়েট কত রে, ব্রোমিনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 80, 79.9, সো আমরা 80 ধরে আপাতত চলছি, তো 80 প্লাস 80 প্লাস এখানে হয়ে গেল হচ্ছে 16 × 3, ঠিক আছে, 80 প্লাস 16 × 3, কারণ তিনটে অক্সিজেন আছে, ডিভাইডেড বাই হয়ে গেল 6, এটাকে সিম্পলিফাই করবে, ইউল গেট দ্য আনসার, ক্লিয়ার। তাহলে একই রকম ফর্মুলা ইউজ করে কিন্তু সবগুলো হচ্ছে। চলো পরেরটায় মুভ করি, পরেরটা কি বলছে দেখি, বলছে প্রদত্ত যৌগগুলিকে তাদের কার্বন পরমাণুর জারণ সংখ্যার ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাও। আচ্ছা তাহলে প্রথম যৌগকে নিয়ে নিচ্ছি CH3, প্রথমটা হচ্ছে কি CH3, ইথেন, তো এটাকে দেখি ড্র করে ফেলি, কার্বন কার্বন আর CH3, তাহলে দেখো ক্লিয়ারলি যে কোনো একটা কার্বনকে কেমন করে শর্টে বের করতে পারি, দেখো হাইড্রোজেন গুলো +1 থাকে, তাই না, হাইড্রোজেন গুলো +1 থাকে, আর এখানে কার্বন কার্বন তো একই বন্ড আছে, তাই না, দুটোই কার্বন,
তাহলে অবভিয়াসলি এটা -3 হতে হবে, কারণ +1 গুলো মিলিয়ে তৈরি করছে হচ্ছে তোমার +3, তাকে ব্যালেন্স করার জন্য এই কার্বনটাকে -3 হতে হবে। সেম এগুলো সব +1 এ আছে, +1 মিলে তৈরি হচ্ছে, তিনটে মিলে তৈরি হচ্ছে +3, তাকে ব্যালেন্স করার জন্য এটাকে -3 হতেই হবে, তাকে ব্যালেন্স করার জন্য এটাকে -3 হতেই হবে। তার মানে এখানে কার্বনগুলো হচ্ছে -3, এখানে কার্বনগুলো হচ্ছে সবই -3 তে আছে, আশা করি বুঝে গেলে। কারণ হাইড্রোজেন থেকে +1 এ তাকে কাউন্টার করতে গেলে কার্বনটাকে -3 হতেই হবে, বিকজ তিনটে হাইড্রোজেন আছে। আচ্ছা, পরেরটা দেখছি কি হয় তাহলে। পরেরটা দেখছি, পরেরটা হচ্ছে আমাদের হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তো ওকে, এটাকেও চলো দেখা যাক। তাহলে CH2 ডাবল বন্ড CH2 মানে, দাঁড়াও, এই যে CH2 ডাবল বন্ড CH2, রাইট? এরকম সিচুয়েশন আছে CH2 ডাবল বন্ড CH2। তাহলে এখানে কত হবে বলো, এখানে কত হবে বলো? এখানে হাইড্রোজেন আছে কটা? হাইড্রোজেন আছে দুটো। তাহলে +1 ওকে কাউন্টার করতে গেলে কার্বনটাকে হতে হবে -2। একই রকম ভাবে এখানেও +1 ওকে কাউন্টার করে নিউট্রালাইজ করতে গেলে কার্বনকে হতে হবে -2। তাহলে এখানে কার্বনগুলো -2 তে আছে। আচ্ছা, পরেরটায় যাই চলো। CH ট্রিপল বন্ড CH। তার মানে এখানে স্ট্রাকচারটা দেখে নিই। CH ট্রিপল বন্ড CH, তার মানে হাইড্রোজেনগুলো কত থাকে? হাইড্রোজেন থাকে +1 এ, তাকে কাউন্টার করতে গেলে কার্বনকে হতেই হবে -1। এখানেও হাইড্রোজেন আছে +1 এ, কার্বনকে হতেই হবে -1। তাহলে আমরা পেয়ে গেলাম এদের জারণ স্তরগুলো। এখানে তাহলে কার্বন কত? কার্বন হচ্ছে -3, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাহলে -3 কার্বন, এখানে -2 কার্বন, এখানে -1 কার্বন। তাহলে এটাই হয়ে গেল ঊর্ধ্বক্রমে সাজানো, যেটা দেওয়া আছে এটাই হচ্ছে ঊর্ধ্বক্রমে, জারণ সংখ্যার ঊর্ধ্বক্রমে সাজালে এটাই পাওয়া যায়। জারণ সংখ্যার ঊর্ধ্বক্রমে সাজালে এটাই পাওয়া যায়, কারণ হচ্ছে জারণ সংখ্যা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি কেমন করে বাড়ছে। ওকে, চলো তাহলে পরেরটাই মুভ করছি। পরেরটা কি বলছে দেখো, পরেরটা কি বলছে? বলছে প্রদত্ত বিক্রিয়াতে জারণ বিজারণ কিনা বিচার করে বলতে বলেছে। আচ্ছা, এটা CH3 হবে, ঠিক আছে, CH3 হবে, প্রিন্টিং মিস্টেক আছে। CH3OH, CH3OH প্লাস CO, সেখান থেকে তৈরি হচ্ছে CH3COOH। আচ্ছা, তাহলে বুঝতে হবে এই কার্বনটা বেসিক্যালি এই কার্বনটাতে কনভার্ট হয়েছে, আর এইটা বেসিক্যালি এই কার্বনে কনভার্ট হয়েছে। বুঝে নিতে হবে, এটা রিয়াকশন স্টাডি করতে থাকলে বুঝতে পারবে। তো CH3OH দেখছি। আচ্ছা, CH3OH, এখানে কার্বনের জারণ সংখ্যা বের করার চেষ্টা করছি। সো কার্বন, এই হলো CH3 আর এই হলো OH। তাহলে কার্বনটা কেমন করে বেরোবে দেখো, অক্সিজেন হচ্ছে এটা হচ্ছে +1, অক্সিজেন -2, এগুলো সব হচ্ছে +1, রাইট? তাহলে এগুলো সবই হচ্ছে +1, এগুলো সবই হচ্ছে +1। তাহলে তিনটে +1, চারটে +1, আর এটা হচ্ছে -2, তাহলে +4 -2 দ্যাট ইজ +2। তাহলে কার্বনকে হতে হবে -2 ব্যালেন্স করার জন্য। খুবই সহজ বের করা। +1 +1 +1 +1 +4 হলো, তাহলে +4 -2, তাহলে +2 হলো। +2 কে কাউন্টার করে ব্যালেন্স করতে গেলে কার্বনকে হতে হবে -2। ক্লিয়ার? আচ্ছা, কার্বন মনোক্সাইডে কার্বন কত? কার্বন মনোক্সাইডে কার্বনের সঙ্গে অক্সিজেন আছে। কার্বন মনোক্সাইড, এখানে কার্বন হচ্ছে অক্সিজেন -2, তাহলে কার্বনও হচ্ছে এখানে +2। ঠিক আছে, তাহলে কার্বন মিথানলে হচ্ছে কার্বন -2, এখানে কার্বন হচ্ছে -2, কার্বন মনোক্সাইডে কার্বন হচ্ছে +2। আচ্ছা, এবার অ্যাসিটিক অ্যাসিডে চলে যাই। ওখানে আবার দু রকম আছে, একটা মিথাইল অ্যালকিল আর একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। দু রকম পার্ট আছে, রাইট? দু রকম পার্ট আছে। সো দু রকম পার্টের জন্য দু রকম সিচুয়েশন তৈরি হয়, ভালো করে দেখে নাও কি তৈরি হচ্ছে। দু রকম সিচুয়েশন কি? এখানে হাইড্রোজেন গুলো কত আছে বলো? হাইড্রোজেন হচ্ছে +1 +1 +1, ওকে কাউন্টার করার জন্য কার্বন হবে -3। আচ্ছা, এদিকে কার্বন কত আছে? এদিকে কার্বনটা কত হবে? অক্সিজেন আছে -2 -2 +1, মানে এটা হয়ে গেল পুরোটা -1। তাহলে এইটাকে ব্যালেন্স করতে গেলে এই কার্বনটা কত হতে হচ্ছে বলো? -2 -2 তে -4, -4 আর +1 এ হচ্ছে -3, তাহলে কাউন্টার করতে গেলে এটা হয়ে গেল +3। তার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ তো হয়েছে দেখতে পাচ্ছি, কারণ এইখানে যেটা -2 ছিল, মিথাইল যেটা -2 ছিল, তার মানে মিথাইল যেটা ছিল, ভালো করে দেখো, এই মিথাইল যেটা ছিল ওটা যে মিথাইলটা তৈরি করলো, এইখানে ছিল হচ্ছে এটা -2, হয়েছে হচ্ছে এটা -3। আচ্ছা, সঙ্গে ছিল কার্বন মনোক্সাইড, এখানে এটা ছিল +2, হয়েছে এটা +3। তার মানে বুঝতেই পারছো, -2 থেকে -3
তার মানে এই যে পরিবর্তনটা হলো এখানে কমলো, মানে এটা ক্লিয়ারলি বিজারণ হয়েছে, -2 থেকে -3 কমেছে, বিজারণ হয়েছে। আর এখানে কার্বনটা ছিল +2 থেকে হয়েছে +3, বেড়েছে, সো ক্লিয়ারলি জারণ হয়েছে। তার মানে অবশ্যই এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। কেমন করে হয়েছে সেটা আমরা বুঝিয়ে দিলাম, যে এই মিথাইলে কার্বনটা ছিল -2, মিথাইলের কার্বন -2, ওটা হয়েছে -3, আর এখানে কার্বন মনোক্সাইডের কার্বন +2 হয়েছে +3। সো অবভিয়াসলি জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, তার মানে ক্লিয়ারলি আমরা বলতে পারি যে এখানে অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে। তাহলে আশা করি মাথায় ঢুকলো যে জারণ বিজারণ বিক্রিয়া থেকে কেমন করে আমাদের কোয়েশ্চেন আনসার সলভ করতে হবে, বা কেমন করে আমাদের না ফার্দার আমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে এগোতে হবে। ঠিক আছে? তো জারণ বিজারণে তাহলে আমরা প্রচুর কোয়েশ্চেন আনসার সলভ করলাম, মাথায় আমাদের ঢুকলো যে আমাদের কোয়েশ্চেন আনসারকে অ্যাপ্রোচ কেমন করে করতে হবে। ওকে, তো চলো তাহলে আজকে আমরা জারণ বিজারণের ক্লাস এইখানে শেষ করছি। আমরা এর পরে যে ক্লাস রাখবো সেই ক্লাসে আমরা কি বলে জিওসি যেটা চ্যাপ্টারটা আছে, ওই জিওসি চ্যাপ্টারের উপরে আমরা কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো, যেখান থেকে জিওসি চ্যাপ্টারের বিভিন্ন কোয়েশ্চেন আনসার কেমন করে সলভ করতে হবে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো চলো আজকে ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সঙ্গে অর্গানিকের একটা ধামাকাদার মাস্টার ক্লাসে, যেখানে কার্বনই হচ্ছে রাজার রাজা।